কি বোঝেন? এক কথায় যদি বলেন শর্টে, ফ্যামিলি প্ল্যানিং মিন্স প্ল্যান ইউর ফ্যামিলি অ্যাকর্ডিং টু নিডস। আমাদের একটা ধারণা থাকে ফ্যামিলি প্ল্যানিং মানেই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড, তার মানে কন্ডোম, পিলস, ইনজেকশনস, এগুলো। নো, দিস ইজ রং। ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারের একটা পোর্শন হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড। সো একটা মানুষ কবে বিয়ে করবে, বিয়ে করার পর কতদিন পর বাচ্চা নিবে, 2টা বাচ্চা নিবে না 4টা বাচ্চা নিবে, কয়টা বাচ্চা নিবে, দুটো বাচ্চার মাঝখানের স্পেসিং কতদিন দিবে, গ্যাপটা কতদিন দিবে, এই যে সব প্ল্যান, এগুলোই হচ্ছে গিয়ে ফ্যামিলি প্ল্যানিং এর অন্তর্ভুক্ত। ফ্যামিলি প্ল্যানিং এর এক্সপ্লেনেশন দিয়েছে। তো আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি ভাইবাতে। মিস ইয়েস মিস আদিত, ইয়েস আসলে আদিত। অনেকেই আছে আদিত, ক্র্যাক ভয়েস আসছে, কাইন্ডলি আরেকবার একটু জিজ্ঞেস করেন। আদিত, আমি একদমই শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি কি একটু মেসেজ লিখবেন? আমি একদমই শুনতে পাচ্ছি না আপনাকে, পুরা ক্র্যাক ভয়েস এসছে। আপনি একটু লিখে আমাকে জানান। আমি লিখছি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করতে থাকি। আদিতের মেসেজটা আমি দেখি কি বলতে চাচ্ছে। আদিত, আরেকবার টেস্টিং এর জন্য হ্যালো বলেন তো আপনি। আমার কথা কি শোনা যাচ্ছে? এখনো ক্র্যাক ভয়েস, বাট আপনি একটু ট্রাই করেন, দেখি আমি বুঝতে, মানে আমিও চেষ্টা করি আপনার কথাটা বুঝতে পারছি কিনা। আপনার সাথে কমিউনিকেশনটা ভালো আসছে না। ওকে মিস, আমি মেসেজ করছি যদি। আচ্ছা ঠিক আছে, হ্যাং আউটে আমি দেখছি। ওকে, আমি একটু কন্টিনিউ করি। WHO একটা কনসেপ্ট দিয়েছে ফ্যামিলি প্ল্যানিং এর, সেটা আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করি। ফ্যামিলি প্ল্যানিং অ্যালাউজ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কাপলস। একজন কল দিলে শেষ। ঠিক আছে। বাইরে বাইরে ক্লাস ধরো তো জুনায়েদ, মোবাইলটা ধরো। আমরা আমরা কি একটু সবাই আমাদের অডিওটাকে মিউট করেছি? হ্যাঁ, আমরা প্লিজ একটু অডিওটা মিউট করি, না হলে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যারা করি নাই তারা করে ফেলি, আর যারা করেছি থ্যাংক ইউ। আমরা চলেন কন্টিনিউ করি। ফ্যামিলি প্ল্যানিং অ্যালাউজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কাপল টু অ্যান্টিসিপেট and attain their desired number of children and the spacing and timing of their birth. সো এই কথাটাই WHO একটা ডেফিনেশনের মতো করে দিয়েছে, আমরা সেটা মনে রাখবো। সো ফ্যামিলি প্ল্যানিং এর আলাদা একটা ক্লাস আছে, ওখানে আমরা শর্ট করে মেথডগুলো সম্পর্কে জানতে পারবো। সো এটা এখানে কম্পোনেন্ট হিসেবে এটুকুই। দেন ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামসগুলো কিভাবে একটা মানুষকে হেল্প করছে, সেটার 3টা পয়েন্ট এখানে আছে। আমরা জিজ্ঞেস করি ভাই অনেক সময় যে হাউ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস প্রোভাইড সার্ভিস দ্যাট হেল্প পিপল। সো
তখন আপনাদের এই 3টা পয়েন্ট একটু বলতে হবে, যেটা আমি বলেছি, ডিজায়ার নাম্বার অফ চিলড্রেন, স্পেসিং অফ দ্য চিলড্রেন, আর আনওয়ান্টেড প্রেগন্যান্সি আপনার প্রিভেন্ট করে। এই তো এই 3টা। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেক্সট কম্পোনেন্ট ছিল সেভ মাদারহুড। সেটা আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সেভ মাদারহুড বলতে কি বোঝেন। দেখেন খুব সিম্পল একটা ভাষায় বলছি, আ ওমেন্স এবিলিটি টু হ্যাভ আ সেফ and healthy pregnancy and childbirth. This is known as safe motherhood. খুব সিম্পল, যে একটা সেফ হেলদি প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডবার্থ আমরা চাই, সেটাই যার মাধ্যমে হচ্ছে, যে প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, সেইটারই নাম হচ্ছে সেভ মাদারহুড, বাংলায় নিরাপদ মাতৃত্ব। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব স্লাইড নাম্বার 11-এ। স্লাইড নাম্বার 11, সেভ মাদারহুড বা নিরাপদ মাতৃত্ব, এটা নিশ্চিত করার আগে আমাকে জানতে হবে যে আমাদের দেশে বেশিরভাগ মারা কোন কোন কারণে মারা যাচ্ছে। দেখেন স্লাইড নাম্বার 11, 60 to 80% অফ মেটার্নাল ডেথস আর ডিউ টু কতগুলো কারণ আমি লাল করে রেখেছি। 1 নাম্বার অবস্ট্রেটিক হেমোরেজ, যেটাকে আমরা বলি ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং। নর্মাল ডেলিভারির সময় কিছু ব্লিডিং হয়, বাট এক্সেসিভ একটা ব্লিডিং আছে, যেটা পরের যে লেকচারটা আছে, লেকচার 2 ম্যাটারনাল হেলথে আমরা একটু জানবো। সো এটুকু খালি এখান থেকে মনে রাখেন, অবস্ট্রেটিক হেমোরেজ মানে হচ্ছে এক্সেসিভ ব্লিডিং ডিউরিং অ্যান্ড আফটার ডেলিভারি, ডেলিভারির সময় এবং ডেলিভারির পরবর্তীতে, যে কোনো অনেকগুলো কারণেই হতে পারে, সেটার কারণে মা মারা যায়। অবস্ট্রাক্টেড লেবার মানে হচ্ছে বাধাপ্রাপ্ত প্রসব। তার মানে একটা মা যদি ডেলিভারির পেইন ওঠার পর যে কোনো কারণেই হোক বাচ্চাটা ডেলিভারি নর্মালভাবে হচ্ছে না, আটকে গেছে বার্থ ক্যানালে, দিস ইজ কল্ড অবস্ট্রাক্টেড লেবার। এটারও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে বাচ্চার মাথাটা অনেক বড় মায়ের যে বার্থ ক্যানাল আছে তার তুলনায়, এটাকে বলে বাচ্চার মাথা মানে সেফালো অর কেফালো, বার্থ ক্যানেলকে বলে পেলভিস। সো সেফালো পেলভিক ডিসপ্রপোর্শন, সংক্ষেপে সিপিডি, এটার কারণে বাচ্চার মাথা বড় মায়ের বার্থ ক্যানেল ছোট, আটকে গেলে সেই ডেলিভারিটাকে আমরা বলি অবস্ট্রাক্টেড লেবার। দেন অবস্ট্রেটিক সেপসিস মানে হচ্ছে ইনফেকশন যখন পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে সেটা। সো ডেলিভারিটা যদি ক্লিন ওয়েতে, ক্লিন সারফেসে, ক্লিন হ্যান্ডে, ক্লিন ইনস্ট্রুমেন্ট দিয়ে না হয়, তাহলে সেখান থেকে ইনফেকশন হতে পারে, সেখান থেকেও আমাদের মারা যাচ্ছে। বিশেষ করে হোম ডেলিভারিতে এই জিনিসটা বেশি হয়। দেন হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, হাইপারটেনসিভ মানে হাই ব্লাড প্রেশার। প্রেগনেন্সি পিরিয়ডে অনেক মায়ের প্রেশার বেড়ে যায় এবং খিঁচুনি হয়, যেটা আমরা প্রি এক্লামশিয়া অ্যান্ড এক্লামশিয়া নামে জানি, সেটা হলেও মা মারা যাচ্ছে। কমপ্লিকেশনস অফ আনসেফ অ্যাবর্শন, এটার কারণেও আমাদের মারা যাচ্ছে। আমার আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছে, অথবা অ্যাডোলেসেন্ট আমি আনওয়ান্টেড প্রেগনেন্সিতে পড়েছি, আমি বাচ্চারা নষ্ট করতে যাচ্ছি, ডাক্তারের কাছে না গিয়ে চলে যাচ্ছি অন্য কোনোখানে, অন্য আনস্কিল্ড পার্সোনালের কাছে, সেখান থেকে যে ইনফেকশন হচ্ছে, সেই অ্যাবর্শন করাতে গিয়ে সেখান থেকেও কিন্তু আমাদের মারা যাচ্ছে। অথচ কষ্টের কথা হচ্ছে এই যে কজগুলো বলছি, আরও কজ জানতে পারবেন, এই কজগুলো প্রত্যেকটাই প্রিভেন্টেবল। হ্যাঁ, সো এই জায়গাগুলোতেই পাবলিক হেলথ কনসার্ন, এইখানেই আমাদের কাজ করতে হবে, এইখানেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। সো এইটার জন্যই এই মৃত্যুগুলোর কথা চিন্তা করেই 1987 ওয়ার্ল্ড ব্যাংক, WHO অ্যান্ড UNFPA একটা প্রোগ্রাম চালু করে, শর্টে বলা হয় SMI, সেভ মাদারহুড ইনিশিয়েটিভ। এটুক মাথায় রাখলেই চলবে। ভাইভাতে কখনো যদি জিজ্ঞেস করা হয় যে সেফ মাদারহুড, এই যে নিরাপদ মাতৃত্ব, মায়ের মর্টালিটি প্রিভেন্ট করার জন্য কোনো প্রোগ্রাম কি চলে, তখন আপনার আনসার হবে ইয়েস ম্যাম, প্রোগ্রাম ইজ সেভ মাদারহুড ইনিশিয়েটিভ। আন্ডার দ্যাট প্রোগ্রাম কিছু স্ট্র্যাটেজি নেওয়া হয় যেখানে কিনা ডেলিভারিটাকে সেভ করা হয়। ঠিক আছে, সো তখন আনসারটা হবে সেটা। সেই স্ট্র্যাটেজিগুলো কি কি, স্লাইড নাম্বার 14-এ আমি সেফ মাদারহুড ইনিশিয়েটিভের আন্ডারে যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়েছে সেটা আমি দেখিয়েছি। স্লাইড নাম্বার 14 দেখেন, প্রোভাইডিং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, এটা একটা স্ট্র্যাটেজি যাতে করে আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে না, আনওয়ান্টেড অ্যাবর্শন হবে না, এবং সেফ
মাদারহুডটা হবে। দেন প্রোভাইডিং পোস্ট অ্যাবর্শন কেয়ার, অ্যাবর্শনের পর কিছু কেয়ার নিতে হয়, ইনফেকশন যেন না হয়, মায়ের নিউট্রিশন যেন ঠিক থাকে, এবং একটা ফ্যামিলি প্ল্যানিং মেথড সাজেস্ট করা হয়। এই তিনটাকে যদি অ্যাবর্শনের পরবর্তীতে রাখা হয় তাহলেই সেই অ্যাবর্শনটা সেফ হয়, আর হলে মাতৃমৃত্যু হয় না। সেটাও আপনার SMI এই প্রোগ্রামটার আন্ডারের একটা স্ট্র্যাটেজি। প্রমোটিং অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার মিনস কেয়ার ডিউরিং প্রেগনেন্সি, সেটা সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। এনশিওর স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্স ডিউরিং চাইল্ড বার্থ। সো আমাকে অবশ্যই প্রথম প্রায়োরিটি হচ্ছে হসপিটালে বা ইনস্টিটিউশনে ডেলিভারি করানোর জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আর সেটা যদি আমরা না পারি, যেহেতু আমাদের দেশের সিস্টেমটা অনেকেই হোম ডেলিভারি প্রেফার করছেন এখনো পর্যন্ত, সো সেখানে যদি তাই হয় তাহলে আমাদের অ্যাডভাইস থাকবে ওকে, হোম ডেলিভারি করারও আপনাকে একজন স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট নিতে হবে। এদেরকে সংক্ষেপে বলা হয় SBA। এই SBA তৈরি করার জন্য বাংলাদেশে প্রোগ্রাম চলছে, SBA প্রোগ্রাম, স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট তৈরি করার প্রোগ্রাম চলছে। এটাও কিন্তু সেফ মাদারহুডের একটা অংশ, ভেরি ইম্পর্টেন্ট। দেন ইমপ্রুভিং এসেনশিয়াল অবস্টেটিক কেয়ার। এই যে আমাদের দেশে একটু পেরিফেরির দিকে গেলেই আপনারা প্রায়ই নিউজে শুনতে পারবেন যে কমিউনিটির এরিয়াতে, পেরিফেরিতে, বিশেষ করে একটু রিমোট এরিয়াতে, একটু পেরিফেরিতে, যে একটা ডেলিভারি করানোর সেন্টার, প্রপার সেন্টার নাই। ওখানে হয়তো বা ডেলিভারি করানো যাচ্ছে, কিন্তু ইমার্জেন্সি যদি কোনো সিজারিয়ান সেকশনে প্রয়োজন হয় সেটার জন্য আরেক জায়গায় রেফার করতে হয়। এখন একটা মা ডেলিভারিতে আসছে, তাকে আবার অ্যাম্বুলেন্স দিয়ে আরেক হসপিটালে রেফার করা হচ্ছে তার সিজার করানোর জন্য। এই যে বিষয়গুলো, একটা সেন্টার, সেখানে ডেলিভারি করানোর জন্য ইকুইপমেন্টস ঠিক মতো নেই, স্কিলড পার্সোনাল নেই। সো এই জিনিসগুলো, এই অবস্টেটিক কেয়ারগুলো যেগুলো খুবই জরুরি, সেগুলো দেওয়ার জন্য যে যে কাজগুলো করা প্রয়োজন সেটাও এই সেফ মাদারহুড প্রোগ্রামের ভেতরে আছে। তারা মনিটর করছে, তারা ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, তারা ট্রেনিং দিচ্ছে, এই সবগুলো তাদের কাজ। অ্যাড্রেসিং রিপ্রোডাক্টিভ হেলথ নিডস অফ অ্যাডোলেসেন্ট। অ্যাজ ইউ নো যে আমাদের দেশে অ্যাডোলেসেন্টরাই পরবর্তীতে মা হচ্ছে এবং অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিও হচ্ছে। সো তাদেরকে অ্যাড্রেস না করলে অ্যাডোলেসেন্ট মেয়েরা যারা প্রেগনেন্ট হচ্ছে, যাদের ডেলিভারি হবে, তাহলে তারা আরও বেশি ভালনারেবল এরা মর্টালিটির দিকে, মরবিডিটির দিকে। সো যখন আমরা অ্যাডোলেসেন্ট হেলথ সম্পর্কে একটু জানবো তখন এটা স্পেসিফিক আরও বলবো, এখানে এইটুকু আমার জানলেই হবে। সো দিজ আর দ্য স্ট্র্যাটেজিজ ফর হোয়াট, ফর সেফ মাদারহুড ইনিশিয়েটিভ। ওকে, সো আমরা নেক্সট স্লাইড একটু আমরা আগাই। নেক্সট একটা কম্পোনেন্ট ছিল স্লাইড নাম্বার 15। নেক্সট কম্পোনেন্ট ছিল রিপ্রোডাক্টিভ হেলথের সেফ অ্যাবর্শন ফ্যাসিলিটিস। ডাটা বলছে যে গ্লোবালি 1 আনসেফ অ্যাবর্শন টেকস প্লেস ফর এভরি 7 বার্থ। লাস্ট বুলেট পয়েন্ট আমি পড়ছি 15 নাম্বার স্লাইডে। সো এটা থেকেই আপনি বুঝতে পারছেন যে আমাদের দেশে তাহলে আনওয়ান্টেড প্রেগনেন্সি কত বেশি হচ্ছে, সেটা উইদিন ম্যারেজ, উইদাউট ম্যারেজ, যেখানেই হোক না কেন। সো এই অ্যাবর্শন ফ্যাসিলিটিসটাকে আমি যদি সেভ করতে পারি তাহলে আমার অনেক মাতৃমৃত্যু কমে যাবে, সেটাই এখানে বুঝিয়েছে। ওকে, সো কারণ হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে যে অ্যাবর্শন করাতে গেল সেফ না হলো তাতে কি সমস্যা হলো, সেটাকে বোঝানোর জন্যই আমি এখানে অ্যাবর্শনের কিছু কমপ্লিকেশন দিয়েছি। সো এই কমপ্লিকেশনটার ভেতরে খুব সিম্পলভাবে দেখেন, মনে রাখবেন, কিছু হয় অ্যাকিউট কমপ্লিকেশন, তার মানে অ্যাবর্শন করতে গিয়েই কিছু হয় কমপ্লিকেশন উইদিন ফিউ ডেজ, ফিউ আওয়ার্স। সেগুলো কি? ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, মানে অ্যাবর্শনটা ঠিক মতো ক্লিন করা হয়নি, তখন আবার ব্লিডিং শুরু হয়ে যায়, তখন সেখান থেকে সেপসিস বা ইনফেকশনস হতে পারে, এছাড়া ব্লিডিং বা হেমোরেজ হতে পারে। এবং অ্যাবর্শন আনস্কিলড পার্সোনালের হাতে করতে গেলে আমাদের যে ইউটেরাসটা আছে, যেটার ভেতর থেকে প্রোডাক্টটাকে বের করা হয় অ্যাবর্শন করতে গিয়ে, সেটা ফোটা হয়ে যায় যখন আনস্কিলড পার্সোনাল এটা করে। এটার একটা টেকনিক আছে, এটা না জানলে। এটা ফোটা হয়ে গিয়ে ইউটেরাসের ঠিক পরেই থাকে হচ্ছে ইন্টেস্টাইন, আমাদের মানব যে বাওয়েল যেটাকে বলে, পরিপাকতন্ত্রের ওই ইন্টেস্টাইন পর্যন্ত ফোটা হয়ে যায়, যেটা আমরা ওই সময় বুঝতে পারি না। কিন্তু পেশেন্টকে অ্যাবর্শন শেষ করে বাসায় ফেরত দেওয়া হয়, ইন্টারনাল ব্লিডিং হতে থাকে, কেউ বুঝতে পারে না, হঠাৎ করে পেশেন্ট শকে চলে যায়। শকে চলে গিয়ে দেন এন্ড দেন যদি আসলে তাকে অ্যাটেন্ড করা না হয়, ট্রিটমেন্টটা প্রপারলি, ম্যানেজমেন্টটা না পায়, তাহলে পেশেন্ট মারা যায়। আর না হলে এটাকে অপারেশন করে ওই
ফুটাগুলাকে বন্ধ করতে হয়। যাই হোক, এটা হচ্ছে গিয়ে অ্যাকিউট কমপ্লিকেশন। লং টার্ম কিছু কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ক্রনিক পেলভিক পেইন। পেলভিক এরিয়াটা কোনটা? তলপেটের জায়গাটা, মেয়েদের তলপেটের জায়গাটা, সেখানের পেইনটা ক্রনিক হয়ে যায়। বছরকে বছর সেটা ইনফেকশন হয়ে হয়ে ওটা অনেক বেশি, এমনও হয় একটা মা তখন সোজা হয়ে দাঁড়াতে পারে না, পেটের ব্যথায় সারাক্ষণ সামনের দিকে ঝুঁকে তাকে থাকতে হয়, ইভেন সে বাসার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারে না, এবং এটার জন্য হাজব্যান্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে তার ফ্যামিলি ডিসহারমোনি হয় এবং অনেক ধরনের ক্যাওয়াস তৈরি হয়। সো একটা প্রিভেন্টেবল জিনিস আমরা নিজের হাতে এটাকে খারাপের দিকে নিয়ে যাই, ইনফেকশন হয়। এবং লং টার্ম কমপ্লিকেশন হিসেবে ফেলোপিয়ান টিউব, মানে ইউটেরাসের দুই পাশে যে টিউব থাকে দুটো, যেটা বাচ্চা ফার্টিলাইজেশনের জন্য প্রয়োজন, মানে জাইগোট তৈরি হওয়ার জন্য প্রয়োজন, সেটা তখন ইনফেক্টেড হয়ে যায়। আর ইনফেক্টেড হলে সেটা ব্লক হয়ে যায়, ব্লক হলে ইনফার্টিলিটি তৈরি হয়। সেকেন্ডারি ইনফার্টিলিটি মানে কি? প্রাইমারি ইনফার্টিলিটি মানে হচ্ছে প্রথম থেকেই ওই কাপলের কোনো বাচ্চা নেই, দিস ইজ প্রাইমারি ইনফার্টিলিটি। আর সেকেন্ডারি মানে কি? আগে একটা কি দুটো বাচ্চা ছিল, তারপরে কোনো কারণে তারা বাচ্চা চাচ্ছে কিন্তু কনসিভ করছে না, তখন এটাকে বলে সেকেন্ডারি ইনফার্টিলিটি। তখন দেখা যায় এই ধরনের ইনফার্টিলিটির দিকে চলে যায়, আবার ফ্যামিলি ক্যাওয়াস তৈরি হয়। এছাড়াও আর কি হতে পারে? একটপিক প্রেগন্যান্সি। একটপিক মানে হচ্ছে আপনার যে নর্মাল জায়গাটা, একটা ফার্টিলাইজড ওভাম মানে হচ্ছে একটা এগ এবং একটা স্পার্ম যখন ইউনাইট হয়ে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে জাইগোট, এটাকে বলে ফার্টিলাইজেশন। এগ এবং স্পার্ম যে ইউনাইট হলো, এই ফার্টিলাইজেশনটা হয় সবসময় ফেলোপিয়ান টিউবে। এই ফার্টিলাইজড ওভামটা এরপরে এসে আপনার মেয়েদের যে ইউটেরাসটা আছে সেখানের ওয়ালে, বডি অফ দ্য ওয়ালে ইমপ্লান্টেড হয়, সেখান থেকে একটা ভ্রূণ তৈরি হয়, সেই বা এমব্রায়ো তৈরি হয়, সেখান থেকে একটা ফিটাস তৈরি হয়। সো একটপিক প্রেগন্যান্সি মানে হচ্ছে ওই যে ইমপ্লান্টেশনটা ইউটেরাসে হওয়ার কথা ছিল, সেটা ইউটেরাসে না হয়ে, ইউটেরাসের ঠিক যে জায়গাটা হওয়ার কথা ছিল সেখানে না হয় অন্য যে কোনো জায়গায় হচ্ছে। হতে পারে সেটা ফেলোপিয়ান টিউবে হচ্ছে, হতে পারে সেটা সার্ভিক্সের কাছে হচ্ছে, হতে পারে সেটা অ্যাবডোমেনে হচ্ছে। সো দিস ইজ নোন এজ একটপিক প্রেগনেন্সি। এটার পাবলিক হেলথ ইম্পর্টেন্সটা দরকার আছে এই কারণে। একটপিক প্রেগনেন্সি একটা ফ্যাটাল মেডিকেল কন্ডিশন। একটা মহিলা একটপিক প্রেগনেন্সি হলে সে অ্যাপারেন্টলি দেখা গেল সুস্থ আছে, সাডেনলি সে বাসার কাজ করতে গিয়ে হঠাৎ করে ধুম করে পড়ে গেল মেঝেতে, পেপার হোয়াইট হয়ে গেল তার চেহারায়, কিন্তু অ্যাপারেন্টলি তার ব্লিডিং অত বেশি নেই ইয়ে দিয়ে, ভ্যাজাইনাল অরিফিস দিয়ে। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, দেখা গেল আল্ট্রাসাউন্ড করে পাওয়া গেল যে তার একটপিক প্রেগন্যান্সি। দেন এন্ড দেন ওটার অপারেশন না করলে এবং ওই প্রেগন্যান্সিটাকে রিপেয়ার না করলে সে মারা যেতে পারে। সো দিজ আর দ্য কমপ্লিকেশন। সো এই জন্যই বলা হয় আনসেফ অ্যাবর্শন আমাদের এই জন্যই রিপ্রোডাক্টিভ হেলথের একটা কম্পোনেন্ট, কারণ এতগুলো কমপ্লিকেশন যে কোনো সময় হতে পারে। সো আমরা নেক্সটটাতে যাই। এর পরের কম্পোনেন্ট ছিল স্লাইড নাম্বার 19। সো আমরা আছি তো না? বুঝতে পারছি তো? জি Yes, ম্যাডাম। ma'am. ওকে, থ্যাংক ইউ। সো পরের কম্পোনেন্টটা হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড কেয়ার। সো আমাদের দেশে এখনো পর্যন্ত আন্ডার 5 মর্টালিটি অনেক হাই। এটাকে 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করি। নিওনেটাল মর্টালিটি, 28 দিনের মধ্যে যারা মারা যায়, ইনফ্যান্ট মর্টালিটি 1 বছরের মধ্যে যারা মারা যায়, এবং আন্ডার 5 মর্টালিটি অ্যাজ আ হোল, জন্মের পর থেকে আন্ডার 5 এর মধ্যে যারা মারা যায়। এটা অনেক হাই, এখনো 45 পার 1000 লাইফ বার্থ, এখনো 30 পার 1000 লাইফ বার্থ, 38 পার 1000 লাইফ বার্থ, এরকম আর কি ডাটাটা বলছে। সো দেখা যাচ্ছে যে এদেরকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমার ফিউচার জেনারেশন তো আমি পাচ্ছি না, এবং যাদেরকে পাচ্ছি তারা আবার মরবিডিটি, অসুস্থতার মধ্য দিয়ে বড় হচ্ছে। সো খুব কম পার্সেন্টেজ, এগুলো ডাটা শো করছে, খুব কম পার্সেন্টেজ হেলদি একটা পপুলেশন আমার বড় হচ্ছে। সো হেলদি পপুলেশন যদি কম থাকে তাদের প্রোডাক্টিভিটি কম হবে, তারা দেশকে কম দিতে পারবে, ফ্যামিলিকে কম দিতে পারবে। সো যার জন্য ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড কেয়ার আমাদের ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, যেখানে তাদের হেলথ
এবং তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ সম্পর্কে আমরা কনসার্ন। সো দেয়ার আর সাম ফ্যাক্টরস যেগুলো আপনার চাইল্ড মর্টালিটির সাথে জড়িত, যেগুলো আপনারা অলরেডি গত ক্লাসেও জেনে গেছেন। এই যে পোভার্টি, ইনফেকশন, ম্যালনিউট্রিশন, ব্রেস্ট ফিডিং ঠিক মতো করে না, এগুলো। এবং কিছু ডিজিজ আছে যেগুলোর জন্য আমাদের বাচ্চাগুলো মারা যাচ্ছে। স্লাইড নাম্বার 20, সেই 5 মেইন কিলার ডিজিজেস যদি বাচ্চার এক কথায় বলা হয়, তাহলে এগুলো, যেগুলো আপনারাও জানেন। ARI মানে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, যেমন ওই যে নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে বাচ্চারা, ডায়রিয়া, মিজলস, ম্যালেরিয়া, ম্যালনিউট্রিশন। সো ভাইভাতে আমরা একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, তখন আপনারা ঠাস করে এই কয়েকটা ইনফেকশনসের কথা বলে দিবেন। আর আগের স্লাইডটা যেটা বলেছি সেগুলো হচ্ছে আন্ডারলাইং ফ্যাক্টরস, যেগুলো এই ইনফেকশনগুলো করতে হেল্প করে আর কি, যেটাকে বলে। সো এই জন্য আমাদের ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড কেয়ারে সতর্ক হতে হবে। এরপরে আমরা স্লাইড নাম্বার 21, যেটা আমরা একটু আপনাকে বলতে চাচ্ছি, WHO যে লেটেস্ট ডাটাটা আমাদেরকে দিয়েছে, দো এটা দেখাচ্ছে 2016, বাট 2017-এ যে লাস্ট ডাটাটা বের হয়েছে সেই ডাটাটাই এটা। ওই সেম ডাটা পাই চার্টটা 17-এর ওরা করেনি, 16 আর 17-এর একই রকম। এই পাই চার্টটা শো করছে দুটো পোর্শন, একটা ইয়েলো, একটা ব্লু। ইয়েলো পোর্শন রিপ্রেজেন্ট করছে নিওনেটদেরকে, যাদের বয়স 28 ডে মানে 28 ডেজের নিচে। তাদের কজ অফ ডেথ যদি বলেন, তাহলে একটু খেয়াল করেন, এখানে সবচেয়ে বেশি হচ্ছে নিচের দিকে দেখেন প্রি ম্যাচুরিটি 16%। সেকেন্ড কজ হবে উপরের দিকে দেখেন 11%, বার্থ অ্যাসফাইক্সিয়া বলে একটা কথা, দেখেন 11%। থার্ড কজ যদি আপনি দেখেন নিওনেটাল সেপসিস। সো প্লিজ কাইন্ডলি যখন আপনাদেরকে ভাই জিজ্ঞেস করবো, বলেন তো নিওনেটাল ডেথের কজগুলো সবচেয়ে বেশি কোনটা, এই তিনটা শব্দ একটু মনে রাখবেন। প্রি ম্যাচিউরিটি মানে হচ্ছে যেই সব বাচ্চারা মায়ের পেটে 37 উইকস কমপ্লিট করে নাই, তার আগে জন্মগ্রহণ করেছে। কিন্তু কবে থেকে সেটা হতে হবে? 28 উইকস থেকে হতে হবে। 28 উইকস থেকে 37 উইকসের মধ্যে যে বাচ্চারা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রি ম্যাচিউর ডেলিভারি। 28 উইকসের আগের যত ডেলিভারি আছে তাদেরকে অ্যাবর্শন বলা হয়, এটুকু প্লিজ মনে রাখুন। 28 উইকসকে বলা হয় ভায়াবল এজ। কেন ভায়াবল এজ বলা হয়? কারণ 28 উইকস এবং 37 উইকসের মধ্যে, মোট কথা 28 উইকস ক্রস করলে যে বাচ্চাটা যদি সে জন্মগ্রহণ করে 28 উইকসের এখানে, ডেলিভারি যদি তার কোনো কারণে হয়েও যায়, এই বাচ্চাটাকে ইনস্ট্রুমেন্টের হেল্প দিয়ে এবং তার লাংসের যেটুকু ক্যাপাসিটি তৈরি হয়েছে সেটা দিয়ে সে সার্ভাইভ করতে পারবে। ইনস্ট্রুমেন্ট মিনস সে ইনকুবেটর সাপোর্ট, ঠিক আছে? সো ওই জন্য এই 28 উইকসকে ভায়াবল এজ বলা হয়। বাট একটা ইনফরমেশন আপনাদের মনে রাখতে হবে, এই ভায়াবল এজটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। কেন? কারণ হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আরো আগে বাচ্চাকে আপনি বাঁচাতে পারবেন। তো সেটা শুরু হয় 20 উইকস থেকে তাদের ভায়াবল এজ। কিন্তু যেটা মনে রাখতে হবে, আমার দেশে 28 উইকস হচ্ছে ভায়াবল এজ, যখন বাচ্চা ডেলিভারি করলে আমি তাকে বাঁচানোর চেষ্টা করতে পারবো উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ইনকিউবেটর, অ্যান্ড অলসো লাংসের যতটুকু ক্যাপাসিটি তৈরি হয়েছে ততটুকু দিয়ে। কিন্তু যদি প্রশ্ন করেন ম্যাম লাংস তাহলে ম্যাচিউর হয় কখন একটা বাচ্চার, তার আনসার হবে 37 কমপ্লিটেড উইকস। এই দুটো শব্দ, এই দুটো টাইম আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি প্রশ্ন করি বলেন তো ভায়াবল এজ কত, আপনাকে বলতে হবে 28 উইকস। যদি প্রশ্ন করা হয় প্রি ম্যাচিউর কাদেরকে বলা হয়, আপনাকে বলতে হবে 28 উইকস থেকে 37 উইকসের মধ্যেখানে যেই সব বাচ্চারা জন্মগ্রহণ করে তাদেরকে আমরা প্রি ম্যাচিউর ডেলিভারি বা প্রি ম্যাচিউর বেবি বলি। 37 উইকস কমপ্লিট হয়ে গেলে 40 উইকস পর্যন্ত টার্ম প্রেগন্যান্সি। 40 উইকস পর্যন্ত, 37 কমপ্লিটেড উইকস থেকে 40 উইকস পর্যন্ত টার্ম প্রেগন্যান্সি।
কোনো সময় আমরা আরো 2 সপ্তাহ বাড়িয়ে দিয়ে 42 উইকস পর্যন্ত আমরা বলি টার্ম প্রেগন্যান্সি। 42 উইকস ক্রস করে গেলে আমরা তাকে বলি পোস্ট টার্ম প্রেগন্যান্সি। এই যে শব্দগুলো বললাম এগুলো একটু মনে রাখতে হবে। আপনারা এখন যদি আমাকে বলেন ম্যাম আপনি সামনে যান, আমি সামনে যাব, না হলে এই শব্দগুলো আবার রিপিট করব, কোনটা চান? ম্যাডাম সামনে গেলেই হবে, আমরা ওকে, বুঝতে সামনে পেরেছি। গেলে Thank ম্যাডাম সামনে গেলে হবে, এগুলো তো বোঝা ওকে গেছে। ওকে, ডান ডান ডান। আচ্ছা, এখন আমি আসি এই পাই চার্টের ব্লু পোর্শন, যেটা পোস্টনেটাল পিরিয়ড। তার মানে ওই 28 ডেজ পার হওয়ার পরে যেসব বাচ্চারা আছে তাদের মৃত্যুর কারণ, সেখানে আপনি দেখেন ফার্স্ট কজ হচ্ছে 13%, সেটা নিউমোনিয়া। ঠিক আছে, দেন আপনার আসবে হচ্ছে গিয়ে কিছু নন কমিউনিকেবল ডিজিজ, ডায়রিয়া, ইনজুরি, এইচআইভি এইডস। এই তাহলে এটা আপনার তথ্যগুলো দিচ্ছে কোনগুলো নাম্বার 1 কজ এন্ড পরের গুলো কি, বা শেষ। এরপরে আমি একটু আগাবো। অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ। সো অলরেডি আমরা জেনেছি অ্যাডোলেসেন্ট কাদেরকে বলে WHO অনুযায়ী। এটা একটা কম্পোনেন্ট রিপ্রোডাক্টিভ হেলথের, কারণ যেটা আমি বলে ফেলেছি অ্যাডোলেসেন্টরাই পরবর্তীতে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির শিকার হচ্ছে আর্লি ম্যারেজের কারণে, অথবা এরাই পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে চলে যাচ্ছে মা হওয়ার জন্য। সেই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু আগাই। এরপরে দেখেন নেক্সট কম্পোনেন্ট ছিল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। সো এটা যেহেতু আমরা একটু আলাদা ক্লাস নিব ছোট করে হলেও, সেই জন্য, আর এইচআইভি এইডস, সেই জন্য এটা আমি এখানে ডিসকাস না করে একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে যে সরাসরি 31 নাম্বার স্লাইডে আমি আপনাদের কাছে একটু আসছি। এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড, এটা আমি একটু আপনাদেরকে বলবো যে আমাদের সোসাইটিতে কিছু হার্মফুল প্র্যাকটিসেস আছে রিগার্ডিং মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। সো এটা একটা রিটেন কোশ্চেন আপনাদের থাকে যে হোয়াট আর দ্য হার্মফুল ট্রেডিশনাল প্র্যাকটিসেস regarding maternal child health in Bangladesh or in developing countries. So these are the practices. আপনারা অলরেডি এই জিনিসগুলো বিভিন্ন সময় আমি আলোচনা করেছি। সো জাস্ট রিডিং পড়লে এটা আপনারা পারবেন, এই জন্য আমি এটা ডিটেলসে গেলাম না বা পড়লাম না। পরের স্লাইডে আমরা যাব, সেটা হচ্ছে 32 নাম্বার স্লাইড, ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এটাও আমি বলে ফেলেছি, মেয়েদের দুটো ইম্পর্টেন্ট ক্যান্সার আছে, সেটা হচ্ছে গিয়ে সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। ছেলেদের ক্যান্সার আছে, সেটা প্রোস্টেট ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার। সো এই ক্যান্সারগুলো সাফার করে বিধাতেই এই ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট রিপ্রোডাক্টিভ হেলথের একটা কম্পোনেন্ট। শেষ। এরপরে ভেরি ইম্পর্টেন্ট, ওই যে বলেছি 3টা নতুন কম্পোনেন্ট যোগ হয়েছে, যেটা আগে ছিল না, পরবর্তীতে হয়েছে। এর ভিতরে একটা হচ্ছে মেল পার্টিসিপেশন অ্যান্ড রেসপন্সিবল বিহেভিয়ার। আপনাদের মনে পড়ে কিনা আমি বলেছিলাম দুটো কারণে ছেলেদের ইনভলভ করা খুব জরুরি। একটা হচ্ছে ছেলেরা হচ্ছে ডিসিশন মেকার ইন এভরি পয়েন্ট অফ লাইফ, আরেকটা হচ্ছে গিয়ে ছেলেদেরও কিছু প্রবলেম থাকে রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড, ডিজিজ অ্যান্ড ডিসফাংশনস। ডিজিজের ভিতরে এসটিআইস, আর ডিসফাংশনসের ভিতরে আপনারা অলরেডি জানেন ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, দিস কাইন্ড অফ সর্ট অফ প্রবলেম থাকে, যার জন্য ছেলেদেরকে এই রিপ্রোডাক্টিভ হেলথের অংশ হিসেবে নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে স্লাইড নাম্বার 36, রেসপন্সিবল প্যারেন্টহুড। এটা আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা বলতে আপনারা কি বোঝেন। স্লাইড নাম্বার 36-এ সেটা দেওয়া আছে যে প্যারেন্টহুড বলতে কি বোঝায়। ঠিক আছে, সো আমি আশা করি এটা খুব একটা সমস্যা আপনাদের হবে না এটা বুঝতে। এরপরের স্লাইড নাম্বার 38, আমরা অলরেডি শেষ করেছি রিপ্রোডাক্টিভ হেলথের বেসিক এলিমেন্টস অর কম্পোনেন্টস। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারের কম্পোনেন্ট। খুব সিম্পল করে আমি আপনাদেরকে বলে দেই, রিপ্রোডাক্টিভ হেলথের যে কম্পোনেন্টসগুলো এইমাত্র আমরা ডিসকাশনে আনলাম, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার মানে সার্ভিস ডেলিভারিরও সেম কম্পোনেন্ট আপনাদের আছে, কিন্তু এটা একটা রিটেন কোশ্চেন থাকে বিধায় আমরা আপনাদেরকে এটা একটু রেখেছি স্লাইডে। এটা যখন আপনি গো থ্রু করবেন তখন আপনি বুঝতে পারবেন। শুধু আমি একটা আপনাকে একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্লাইড নাম্বার 38-এ আসেন এবং স্লাইড নাম্বার 38-এ দেখেন কম্পোনেন্টস অফ রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিস আর কি। প্রথম বুলেট পয়েন্টটা দেখেন, আমাদের
ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস। তাহলে দেখেন মিল আছে কিনা। রিপ্রোডাক্টিভ হেলথের কম্পোনেন্টের ফার্স্ট কম্পোনেন্ট ছিল ফ্যামিলি প্ল্যানিং, ওইটারই যখন আপনি কেয়ারে দিবেন, সার্ভিসে দিবেন রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, তখনও কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটাই আপনার ফার্স্ট কম্পোনেন্ট হিসেবে আছে। সো এভাবে এই যে দুটোটা তিনটা স্লাইড আছে, এই তিনটা স্লাইড আপনাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এটা একটা রিটেন কোশ্চেন। এবার আমরা একটু আগাবো। স্লাইড নাম্বার 41, MDGs, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। কিন্তু এটা আমি পড়াবো না, কারণ এটা অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু এটা আমাদের স্লাইডে রাখতে হয়, কারণ এটা আপনাদের জানতে হবে। 8টা গোল ছিল। স্লাইড নাম্বার 42, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের 8টা গোল ছিল, আমি যাচ্ছি না সেই গোলে। বাট স্লাইড নাম্বার 45, সেই গোল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015-এ শেষ হয়েছে, সেটা রিপ্লেস হয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে, এবং এটা শুরু হয়েছে ডিসেম্বর 15-এ, তো ওটা শেষ হলো জানুয়ারি 16 থেকে এটা শুরু হয়েছে, এবং 2030 পর্যন্ত এটার চলবে। ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। এটার কয়টা গোল আছে, কয়টা টার্গেট আছে, এটা আমাকে জানতে হবে। 46 নাম্বার স্লাইডে শুধু নাম্বারটা জানলেই হবে, 17 গোলস অ্যান্ড 169 টার্গেট। ঠিক আছে, এটুকু জানলেই হবে আমার, এবং এটা কতদিন পর্যন্ত চলবে এটা জানতে হবে। আচ্ছা, এরপরে আসি স্লাইড নাম্বার 47-এ আমি গোলস গুলো দিয়েছি এসডিজির, কিন্তু আমাদেরকে যেটা জানতে হবে এই কোর্সে সেটা হচ্ছে স্লাইড নাম্বার 48। 48-এ জানতে হবে যে এসডিজির কোন গোলটা। দ্য এসডিজিজ রিলেটেড টু আরসিএইচ অথবা রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। দুটো গোল আছে যেটা আপনার আরসিএইচ এর সাথে যাবে। একটা গোল হচ্ছে গোল 3, রেড কালি দিয়ে যেটা লিখেছি, স্লাইড নাম্বার 48, এনশিওর হেলদি লাইফস অ্যান্ড প্রমোট ওয়েলবিং ফর অল অ্যাট অল এজেস। এই লাইনটা আপনাদের শিখতে হবে, আই মিন বলতে পারতে হবে ভাইভাতে। এবং স্লাইড নাম্বার 50, স্লাইড নাম্বার 50, গোল 5, তার মানে গোল 3 আর গোল 5 হচ্ছে আরসিএইচ এর সাথে রিলেটেড। গোল 5 কি বলেছে? অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার অল ওমেন অ্যান্ড গার্লস। ঠিক আছে, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য এসডিজি গোলস দ্যাট রিলেটেড টু রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, এই দুটো হবে আনসার। একটু আমি আপনাদেরকে স্লাইড নাম্বার 48-এ যেতে বলবো। স্লাইড নাম্বার 48, গোল 3-র দুটো টার্গেট আপনাদের জানতে হবে। টার্গেট নাম্বার 3.1, ম্যাটারনাল মর্টালিটি রেশিও কততে রাখতে হবে সেটা জানতে হবে, লেস দেন 70 পার 100,000 লাইফ বার্থ, এটা মনে রাখতে হবে। আর টার্গেট নাম্বার 3.2, যে নিওনেটার মর্টালিটি কত থাকতে হবে, ইনফ্যান্ট মর্টালিটি কত থাকতে হবে, লো আন্ডার 5 মর্টালিটি কত থাকতে হবে। বাস, এখান থেকে আর কিছু জানার আমাদের দরকার নেই। এরপরে চলে যাই স্লাইড নাম্বার 51, রিপ্রোডাক্টিভ হেলথ ইন্ডিকেটরস। সো প্রশ্নটা এভাবে থাকে যে what do you mean by health indicators and what are the uses of health indicators? So indicators are nothing but some characteristics, like 52. Indicators are nothing but some characteristics যেটা দিয়ে আপনি একটা এরিয়ার, একটা পপুলেশনের হেলথ স্ট্যাটাসটা জানতে পারেন। This is health indicator. এখন এই হেলথ ইন্ডিকেটর 53 নাম্বার স্লাইড দেখেন, কিছু ইউজ আছে, ইউজ গুলো আমাদেরকে একটু জানতে হবে। এটা পাবলিক সিস্টেমটা এক্সপ্লেইন করে, এটার প্রোগ্রেসটাকে এক্সপ্লেইন করে। তো এই জিনিসগুলো হচ্ছে ইউজ। তো আমি ইউজ গুলোতে যাচ্ছি না, আমি যাব সরাসরি 55 নাম্বার স্লাইড। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু রিপ্রোডাক্টিভ হেলথ ইন্ডিকেটর সেট করে দিয়েছে। সেই ইন্ডিকেটর গুলো আপনাদের জানতে হবে, এবং সেটা 3টা স্লাইডে আছে। তারপরে
ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যেগুলো আপনি মনে রাখতে পারবেন সেগুলোই আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো, বাট রিটেন কোশ্চেনের জন্য আপনাদের একটু ইন্ডিকেটর গুলো মনে রাখতে হবে। যেমন টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট মানে হচ্ছে যে রিপ্রোডাক্টিভ এইজ গ্রুপে একটা মা 15 থেকে 49 বছর বয়স পর্যন্ত কতগুলো বাচ্চা জন্মদান করতে পারে, কতগুলো বাচ্চা তার হয়। কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট তার মানে হচ্ছে গিয়ে আমার বলার পর মাইক্রোফোনটা হচ্ছে না। আচ্ছা, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট হচ্ছে গিয়ে আমাদের দেশে কত মানুষ কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করছে, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, অ্যান্টিনেটাল কাভারেজ। এক্সকিউজ মি ম্যাডাম, একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস, ম্যাডাম টোটাল ফার্টিলিটি রেটটা একটু ক্লিয়ার করে আবার বলবেন প্লিজ, আমি একটু বুঝতে পারিনি। আচ্ছা, টোটাল ফার্টিলিটি রেট এটা যদিও আমাদের পরবর্তীতে আছে, তবুও টোটাল ফার্টিলিটি রেট মানে হচ্ছে গিয়ে আমাদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মারা কমনলি কতগুলো বাচ্চা জন্ম দিচ্ছে, ঠিক আছে, সেটা। যেমন আমাদের এখন বর্তমানে অনেক বছর ধরে 2.3-তে স্ট্যাগন্যান্ট হয়ে আছে, মানে প্রতিটা ফ্যামিলিতে 2.3টা বাচ্চা, মানে একটা ফ্র্যাকশন বাচ্চা জন্মদান করছে, যেটা আগে ছিল 6 অ্যান্ড অ্যাবাভ। তার মানে তার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে সে মোটামুটি এতগুলো বাচ্চা জন্মদান করছে, সেটা, ঠিক আছে। সো এই যে ইন্ডিকেটর গুলো দেখেন 56 নাম্বার স্লাইড এবং 57 নাম্বার স্লাইড পর্যন্ত ইন্ডিকেটর গুলো আছে, যেটা আমাদের একটু কষ্ট করে জানতে হয়। এই যে তারপরেই দেখেন টোটাল ফার্টিলিটি রেট, যেটা আপনি প্রশ্ন করেছিলেন স্লাইড নাম্বার 58-এ, সেটার একটা ডেফিনেশন দেওয়া আছে। এগুলো ঠিক আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব না, বাট যেহেতু পাবলিক হেলথে কাজ করবেন, যে কোনো জায়গাতেই, যে কোনো সেক্টরে, যে কোনো সাবজেক্টেই যখন পাবলিক হেলথে আপনি কাজ করবেন, এই জিনিসগুলো খুব বেসিক জানতে হবে, সেজন্য জাস্ট দেওয়া। আপনারা ইচ্ছা করলে দুই একটা জিনিস জেনে নিতে পারেন। যেমন টোটাল ফার্টিলিটি রেটের একটা কোশ্চেন আসছে, আমি একটু পড়ে দেই। টোটাল নাম্বার অফ চিলড্রেন আ ওম্যান উড হ্যাভ একটু পরে শুনো মা। by the end of her reproductive period, এই যে যেটা আমি বললাম যে একটা মহিলা রিপ্রোডাক্টিভ পিরিয়ড মানেই হচ্ছে 15 to 49 ইয়ার্সের ভেতরে কতগুলো বাচ্চা তার হচ্ছে, সেটাই হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট থ্রু আউট হার চাইল্ড বিয়ারিং এজ, ঠিক আছে। এই সো এগুলোর বর্ণনা আমি দিয়েছি কিছু। টোটাল ফার্টিলিটি রেট, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, পরের স্লাইড নাম্বার 59। আর হচ্ছে মেটার্নাল মর্টালিটি রেশিও, যেটা আপনার জানা খুব জরুরি, আমরা যেটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। 59 নাম্বার স্লাইডে মেটার্নাল মর্টালিটি রেশিও MMR কাকে বলে? এটা হচ্ছে অ্যানুয়াল নাম্বার অফ মেটার্নাল ডেথ পার 100,000 লাইফ বার্থ। এবার আমার একটু প্রশ্ন আছে আপনাদের কাছে, এপিডেমিওলজি যদি বেসিক করে থাকি, তাহলে আমাকে প্লিজ যে কেউ একজন আনসার করেন, রেশিও আর রেটের মধ্যে পার্থক্য কি? এটা কেন মেটার্নাল মর্টালিটি রেট হলো না? প্লিজ একজন কারণ আনসার করুন। এখানে জি, নিউমারেটর ডিনোমিনেটর দুটো ডিফারেন্ট কম্পোনেন্ট। ভেরি একটা গুড। হচ্ছে মায়ের মৃত্যু আর একটা হচ্ছে টোটাল লাইফ বার্থ। লাইভ বার্থ, জীবিত শিশুর সংখ্যা। জি, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সেই জন্যই এটাকে আমরা বলছি মেটার্নাল মর্টালিটি রেশিও, কারণ উপরেরটা হচ্ছে মেটার্নাল ডেথ একটা, আরেকটা হচ্ছে নিচেরটা হচ্ছে লাইভ বার্থ পার 100,000। প্লিজ রিমেম্বার, মেটার্নাল মর্টালিটি রেটটা হচ্ছে গিয়ে, সরি রেশিওটা হচ্ছে গিয়ে 100,000-এ দেখা হয়, আর চিলড্রেনদের সব কিছু দেখা হচ্ছে পার 1000 লাইফ বার্থে। এটা একটু মনে রাখবেন। শেষ, আমরা এখন ইন্ডিকেটরটা শেষ করে দিচ্ছি। আমি আর ইন্ডিকেটর আপনাদেরকে কিছু দেখাবো না, তবে স্লাইড নাম্বার 63, আমি স্লাইড নাম্বার 63, যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয় ইন্ডিকেটর থেকে যে আচ্ছা একটু বলেন তো সে মিরপুর এরিয়ায় চাইল্ড মর্টাল বা চাইল্ড হেলথ দেখার জন্য আমরা কি কি ইন্ডিকেটর ইউজ করব, এটা যদি আপনাকে প্রশ্ন করা হয়, একটু ঘুরিয়ে করলাম, অথবা
মিরপুর এরিয়ার মেটার্নাল হেলথ দেখার জন্য আমরা কি কি ইন্ডিকেটর ইউজ করবো? তাহলে দেখেন এই যে স্লাইড নাম্বার 63-তে আমি যেটা দিয়েছি গোল 4 আর গোল 5, দো দিস ইজ এমডিজি রিলেটেড বাট সেম জিনিস। গোল 4-এ দেখেন চাইল্ড মর্টালিটি লেফট সাইডে, আর রাইট সাইডে দেখেন ইন্ডিকেটরগুলো কি কি। তাহলে চাইল্ড হেলথ দেখার জন্য আমার ইন্ডিকেটর ইউজ করতে হবে আন্ডার 5 মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, 1 ইয়ার চিলড্রেনের ভ্যাকসিনেশন, এগুলো। আর মেটার্নাল হেলথ দেখার জন্য আমাকে ইন্ডিকেটরগুলো ইউজ করতে হবে মেটার্নাল মর্টালিটি রেশিও, প্রপোর্শন অফ দ্য বার্থ অ্যাটেন্ডেড বাই দ্য স্কিলড হেলথ পার্সোনাল, এগুলো। তার মানে আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সরাসরি ইন্ডিকেটরে প্রশ্ন না করে এভাবেও করলেও আপনারা যেন আনসার করতে পারেন। সো দিস ইজ অল অ্যাবাউট ইয়োর লেকচার রিগার্ডিং reproductive health components and indicators. Any question from this lecture? তাহলে আমি পরেরটাতে যাব। না ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমি যাচ্ছি, এটা খুবই ছোট, সেটা হচ্ছে 1-এর সি। আমরা একটু খুলবো সবাই, রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস অ্যান্ড রাইটস। এটা আমি জাস্ট দেখেন 5 মিনিটে শেষ করব, কারণ অলরেডি আপনারা সেন্সিটাইজ, এখন আর আমাকে বেশি একটা টেনশন নিতে হবে না। সবাই খুলেছি তো না? জি ম্যাডাম। থ্যাংক ইউ। এখন দেখেন, আমি যখন আপনাদেরকে ফার্স্ট লেকচারে প্যারাডিম শিফটটা বোঝাচ্ছিলাম, তার মানে কিভাবে পপুলেশন ডেমোগ্রাফি থেকে রিপ্রোডাক্টিভ হেলথ পর্যন্ত কনসেপ্টটা এসছে, তখন সেখানে একমাত্র রিপ্রোডাক্টিভ হেলথে এসেই বলা হয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ মা এবং শিশুদের অ্যাচিভ হবে না যতক্ষণ না পর্যন্ত রিপ্রোডাক্টিভ রাইটসগুলো আমরা এস্টাবলিশ করতে পারছি। তাহলে আমাকে জানতে হবে সেই রাইটসগুলো আসলে কি। যেহেতু রিপ্রোডাক্টিভ হেলথে মেন ছেলেরাও ইনভলভড, সো ছেলেদের স্বাস্থ্য, মেয়েদের স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য, এই সব স্বাস্থ্যই আমার তখনই হবে যখন আমি রাইটসগুলোকে এস্টাবলিশ করতে পারবো। সো সেই রাইটসগুলো সম্পর্কে দুটো ভাগে আছে, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ রাইটস আর একটা হচ্ছে সেক্সুয়াল রাইটস। ভেরি ইন্টারেস্টিং, বাট আমাদেরকে একটু নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে। যারা ছেলেরা আছেন ছেলেদেরটা জানবেন, মেয়েরা আছেন মেয়েদেরটা জানবেন। জেনে নিয়ে তারপরে, আজকাল বলা হয় যে মেয়েদের আর ছেলেদের অধিকার জানানোর ফলে ফ্যামিলিতে নাকি ঝগড়া বেড়ে গেছে। এটা এখন আপনারাই ডিসাইড করবেন আসলেও ঝগড়া বেড়ে গেছে নাকি কনসেনসুয়াল একটা কনভারসেশন, একটা হেলদি কনভারসেশনে এই রাইটসগুলো জানা থাকলে আপনাকে হেল্প করবে। আপনার যদি মেল পার্টনারের সাথে আপনার আলোচনা হেলদি হবে, ফিমেল পার্টনারের সাথে আপনার আলোচনা হেলদি হবে। সো দিস ইজ অল অ্যাবাউট। নাও আমরা যদি যাই স্লাইড নাম্বার 4, বলছে রিপ্রোডাক্টিভ রাইটস কি জিনিস। So reproductive rights are some legal rights and freedoms that relating to reproduction and reproductive health. WHO defines reproductive rights as follows, এবং সেই ফলোসটা হচ্ছে স্লাইড নাম্বার 5। ভয়ের কিছু নেই, এত বড় রাইটস মুখস্থ বলতে হবে না, বাট ওই যে একটু রিডিং পড়ে এটাকে যদি গুছিয়ে বলতে পারেন নিজের মতো করে, তাহলেই আমরা হ্যাপি থাকবো। তাহলে কি আমি এই রাইটসটা রিডিং করবো না আমি রাইটস গুলোতে চলে যাব? বলেন, আপনারা বলেন। রাইটসে যান তাহলে ম্যাডাম হবে। হ্যাঁ, বুঝিনি। ম্যাডাম রাইটসে যান তাহলে। আচ্ছা ঠিক ওটা আমরা পড়ে নিব না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি যাচ্ছি রিপ্রোডাক্টিভ রাইটস, স্লাইড নাম্বার 10। স্লাইড নাম্বার 10। আপনাদেরকে রিটেন একটা কোশ্চেন থাকে, হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রোডাক্টিভ রাইটস অ্যান্ড হোয়াট আর দ্য রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল রাইটস, এটা থাকে কোশ্চেন। সো রিটেন কোশ্চেনের জন্য এই রাইটসগুলো আপনাদেরকে একটু মনে রেখে লিখতে হবে, বাট ভাইবা কোশ্চেনে আমরা আপনাদেরকে একটু অন্যভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করি, যেমন এভাবে জিজ্ঞেস করি। রিটেনও থাকতে পারে কোশ্চেনটা এরকম যে, আপনি কি মনে করেন যে রাইটসগুলো আপনি বললেন রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল রাইটস, সেটা আপনার দেশে প্র্যাকটিস হচ্ছে কিনা আপনার কি মনে হয়? এইভাবে প্রশ্নটা হবে, কারণ আপনার আনসারটা হবে এরকম। স্লাইড নাম্বার 10, রিপ্রোডাক্টিভ রাইটসের ফার্স্ট রাইটসটা যদি আমরা পড়ি,
সেটা আমাদের দেশে প্র্যাকটিস হচ্ছে কিনা সেটা আমরা বলবো। যেমন নাম্বার 1 রাইট, দ্য রাইট টু ডিসাইড দ্য নাম্বার অ্যান্ড স্পেসিং অফ দেয়ার চিলড্রেন। আগে বলেন, আমাকে একটু বলতে হবে এই রাইটটা আমাদের দেশে মেজরিটি প্র্যাকটিস করছে কি করছে না, ইয়েস অর নো। একটু আপনাদের ইয়েটা নিব, আমি ওপিনিয়নটা নিব। তুমি আবার পড়েন ম্যাডাম, প্লিজ 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 আরেকবার। না ম্যাম হচ্ছে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি এই যে ফার্স্ট রাইটটা, রিপ্রোডাক্টিভ রাইটস, দ্য রাইট টু ডিসাইড দ্য নাম্বার অ্যান্ড স্পেসিং অফ দেয়ার চিলড্রেন, এটা কি আমাদের দেশে